আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। প্রথমে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ফিফার নিয়ম কিন্তু আমি বানাই না, কিংবা আমি ফিফার কোনো রিপ্রেজেন্টেটিভ না। ফিফার যে এক্সিস্টিং নিয়ম রয়েছে এবং প্রত্যেকটা ঘটনা ঘটার পর ফিফা যে এক্সপ্লেনেশনটা দেয় তাদের নিয়ম অনুযায়ী, আমি সেই নিয়মটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই জায়গায় আমার কোনো ব্যক্তিগত মতামতের জায়গা নাই। তবে সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচের এই ঘটনাটা, অর্থাৎ শেষ মুহূর্তে যে পেনাল্টিতে অ্যাওয়ার্ড করা হয়েছে বেলজিয়ামকে, আমি প্রথমে সেই নিয়মটা আপনাদেরকে জানাবো যে কোন নিয়মের উপর বেস করে সেটা পেনাল্টি দেওয়া হয়েছে। তারপরে সেটা নিয়ে আমার ছোট্ট একটা ব্যক্তিগত মতামতের জায়গাটা আমি দেবো, যে আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে কি মনে হয় বা আমি কেন এই রুলটার উপর একটু দ্বিমত পোষণ করি। প্রথমত এক্সিস্টিং রুলে যে বিষয়টা আছে, সেখানে ঘটনাটা যদি আপনি একটু পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে ডিফেন্ডার যিনি ছিলেন তিনি আসলে বলে চার্জ করতে চেয়েছিলেন, কিন্তু বলে চার্জ করতে চেয়ে অ্যাক্সিডেন্টালি আলটিমেটলি অ্যাটাকারের পায়ে তিনি চার্জ করে ফেলেছেন। এবং এই জায়গাটাতে আলটিমেটলি ফিফার আইএফএবির ল অনুযায়ী কেয়ারলেস ফাউলের আওতায় এই বিষয়টায় পড়ে। তার এটা আনইনটেনশনাল ছিল, তিনি ইন্টেনশনালি আসলে সেই চ্যালেঞ্জটা পায়ে করেন না, তিনি বলেই করতে চেয়েছেন, কিন্তু আইএফএবির ল অনুযায়ী এটা আসলে কেয়ারলেস চ্যালেঞ্জের মধ্যে গিয়ে পড়ে। এবং এই জায়গাটা যে বিষয়টা বলা আছে, আমি আপনাদেরকে পুরো তালিকাটা দেখাচ্ছি। এখানে যে বিষয়টা বলা আছে, কেয়ারলেস ইজ ওয়েন আ প্লেয়ার শোজ আ ল্যাক অফ অ্যাটেনশন অর কনসিডারেশন ওয়েন মেকিং আ চ্যালেঞ্জ অর অ্যাক্টস উইদাউট প্রিকশন, নো ডিসিপ্লিনারি স্যাংশন ইজ নিডেড। অর্থাৎ এই জায়গাটায় যে বিষয়টা বলা আছে যে এটা একটা ফাউল হবে, এটা একটা ফ্রি কিক হবে, মানে ফ্রি কিক বলতে সেটা পেনাল্টি এরিয়ার বাইরে হলে সেটা একটা ফ্রি কিক হবে, পেনাল্টি এরিয়ার ভেতরে হলে সেটা একটা পেনাল্টি হবে, কিন্তু এক্ষেত্রে আলটিমেটলি কোনো কার্ড দেখানো হবে না, মানে ওই প্লেয়ারকে কোনো কশন দেখানো হবে না। হ্যাঁ, কশনটা তাকে তখনই দেখানো হবে বা কার্ডটা তাকে তখনই দেখানো হবে যখন আসলে সেটা একটা রেকলেস ফাউল হবে। সো আলটিমেটলি ফাউল দুই ধরনের ফাউলই কিন্তু আছে। একটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল ফাউল, যেটা আমরা বলছি যেটাকে আসলে কেয়ারলেস ফাউল বলা হচ্ছে, যেটার সংজ্ঞাটা কিন্তু এখানে লেখাই আছে যে কেয়ারলেস ইজ ওয়েন আ প্লেয়ার শোজ আ ল্যাক অফ অ্যাটেনশন আর কনসিডারেশন ওয়েন মেকিং আ চ্যালেঞ্জ অর অ্যাক্টস উইদাউট প্রিকশন। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে এটা একটা কেয়ারলেস চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোনো কার্ড দেয়া হবে না। তবে এখানে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশনের ক্ষেত্রে যে বিষয়টা আছে, কমিটস ইন এনি আদার অফেন্স হুইচ interferes with or stops a promising attack, except where the referee awards a penalty kick for an offense which was an attempt to play the ball or a challenge for the ball. অর্থাৎ ওই যে বিষয়টা আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটাতে এটা তো রেকলেস ম্যানারের কোনো ফাউল ছিল না, এটা কেয়ারলেস ম্যানারের ফাউল ছিল, যে কারণে কোনো কার্ড দেওয়া হয় নাই, বাট এই জায়গাটায় পেনাল্টিটা অ্যাওয়ার্ড করা হয়েছে। সো নিয়মটা আসলে এই জায়গাটা, এবং এই নিয়মের উপর বেস করে বেলজিয়াম পেনাল্টিটা পেয়েছে। এবার আপনি আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি করেছি, সো প্রযুক্তির এই জায়গাগুলো আমি খুব ভালো মতো জানি যে প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু আসলে 100% অ্যাকুরেট না। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। এবং আমরা স্বাভাবিক জীবনে যা দেখছি সেগুলো আসলে 3 ডাইমেনশনাল ভিউ। যখন আমরা টেলিভিশনের মাধ্যমে কোনো কিছু দেখছি সেটা কিন্তু 2 ডাইমেনশনাল ভিউ। সো এই 2টা ডাইমেনশনের মধ্যে কিন্তু আসলে পার্থক্যের জায়গা আছে। বহু বছর আগে টনি গ্রেগ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন ক্রিকেটে। তিনি একটা ক্যাচ নিয়েছিলেন, খুব ক্লোজ একটা ক্যাচ, তিনি জানতেন যে ক্যাচটা তিনি নিয়েছেন, বাট ক্যামেরা অ্যাঙ্গেলে বসে তিনি দেখছিলেন, তার কাছে মনে হচ্ছিল যে বলটা মাটিতে পড়েছে। এরপরে কিন্তু ক্রিকেটে সফট সিগন্যালের আবির্ভাব হয়েছিল, যে আসলে মাঠে আম্পায়ার যা দেখছেন সেটাকে প্রায়োরিটাইজ করা বা সেটাকে প্রায়োরিটি দেওয়া, এবং সে অনুযায়ী সফট সিগন্যালের উপর বেস করে যখন থার্ড আম্পায়ার কোনো কনক্লুসিভ এভিডেন্স 100% না পাচ্ছে, তখন অনফিল্ড আম্পায়ারের যে সফট সিগন্যাল, সে সফট সিগন্যালের উপর যেত। যদিও সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অ্যাজ এ কমেন্টেটর এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা, বিশেষ করে উইমেন সিরিজে যখন কমেন্ট্রি করেছি বাংলাদেশ শ্রীলঙ্কা, তখন এই ব্যাপারটা নিয়ে আমরা প্রবলেম ফেস করেছি, কারণ প্রযুক্তি 100% অ্যাকুরেট না। সো আমি যেটা বলবো যে আমার কাছে এটাকে একটা সফট ফাউলই মনে হয়েছে। এবং সত্যি কথা বলতে এই সফট ফাউলের জায়গাটায় আসলে যেরকমভাবে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ হয়েছে, 3 ডাইমেনশনাল ভিউতে সেটা সেরকম চ্যালেঞ্জ নাও হতে পারে, এবং রেফারি কিন্তু, অনফিল্ড রেফারি কিন্তু সেটাকে আসলে প্রথমে ফাউল দেনও নাই। সো আমার কাছে এই জায়গাটা মনে হয় যে ভিএআর এর এই জায়গাটাতে অনফিল্ড রেফারির ডিসিশনটাকে যদি 100% কনক্লুসিভ এভিডেন্স না পাওয়া যায়, অনফিল্ড রেফারির ডিসিশনটাকে সম্মান জানানো বা অনফিল্ড রেফারির ডিসিশনটাকে আসলে সেই জায়গাটায় গ্রহণ করা উচিত বলে এটা আমার কাছে মনে হয়। কারণ ওই জায়গাটায় মানে অনফিল্ড রেফারি যে ভিআর এর কাছ থেকে যেটা দেখে, আমরা কিন্তু এখানে একটা লেখা দেখি যে একটা সাজেশন তারা দেয় যে পসিবল পেনাল্টি বা পসিবল কার্ড, তার উপর বেস করে কিন্তু পরবর্তী সময় অনফিল্ড রেফারি সে ভিআর এর ডিসিশনটা জানান। সো এটা আমার কাছে মনে হয় যে এইখানে আরেকটু মনে হয় সচেতনতার জায়গাটা আছে। এবার আরেকটা বিষয় বলি যে হ্যারি কেইনের যে ফাউলটা, যেটা প্রথমে পেনাল্টিটা দেওয়া হয় নাই কঙ্গোর এগেনস্টে, সেটা নিয়েও অনেকের প্রশ্নের জায়গা আছে, যদিও এটা আমরা ভিডিওতে ক্ল্যারিফাই করেছি। এটাও ফিফার রুল অনুযায়ী আপনি খেয়াল করে দেখবেন যে হ্যারি কেইন
সত্যি কথা বলতে যখন তাকে গোলকিপার চার্জ করেছেন, গোলকিপার চার্জ করার আগে তার বডির একটা লোয়ার মুভমেন্ট ছিল। গোলকিপার চার্জ করার আগে তার বডির একটা লোয়ার মুভমেন্ট ছিল, অর্থাৎ গোলকিপার চার্জ করার আগেই তিনি পড়ে যাচ্ছিলেন বা তার বডির একটা নিচের দিকের ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল। সো যেহেতু তার বডির একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল, দ্যাট ইজ ওয়াই এটা ওই সময় পেনাল্টি গ্রহণ করা হয়নি, কারণ গোলকিপারের চ্যালেঞ্জের জন্য তিনি পড়ে যান নাই। এটাই ফিফার ল অনুযায়ী আছে এবং এটার কারণেই সেই জায়গাটাতে ভিএআর পরবর্তী সময় পেনাল্টি দেয় না। আবারও বলি, নিয়ম তো আমি বানাইনি, নিয়ম ফিফা বানিয়েছে, আমি নিয়মটা আপনাদেরকে জানালাম। আর হ্যান্ডবলের যে ইস্যুটা ছিল কঙ্গো ম্যাচে, সেই হ্যান্ডবলের ইস্যুটা তো খেয়াল করে দেখবেন আসলে যে জায়গাটাতে হ্যান্ডবলটা যেভাবে হ্যান্ডবলটা হয়েছে, যেটা বলা আছে যে কোনো একজন প্লেয়ারের যদি ন্যাচারাল মুভমেন্টের সময় বল হাতে লাগে সেটা হ্যান্ডবল হয় না। ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচে কিন্তু 22 বিশ্বকাপে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একজন প্লেয়ারের ন্যাচারাল মুভমেন্টের কারণে, মানে সাপোজ আপনি লাফ দিচ্ছেন, নর্মালি একটা মানুষ, একটা বাচ্চা যদি লাফ দেয় তার হাতটা এরকমভাবে উঠবে, বা আপনাকে অপোনেন্ট স্কুইজ করছে, ওই টাইমটা আপনার হাত এরকম হয়ে গেল, যেটা আপনার ইন্টেনশনাল কোনো কিছু না, সেক্ষেত্রে হ্যান্ডবল দেওয়া হয় না। এটা আইএফএবি বা ফিফার রুলস অনুযায়ী তেমনটা হয়। তবে এখানে অনেক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন যে হয়তো বা ইন্টেনশনালি কাজটা করেছেন, হাতটা দিয়েছেন, কিন্তু তিনি বলার চেষ্টা করেন যে না, এটা একটা ন্যাচারাল মুভমেন্ট ছিল। সো অনেক ব্যাপারই আছে, বাট আমরা অনফিল্ডের তরফ থেকে আসলে ব্যক্তিগত কোনো মতামত না দিয়ে আমরা আইএফএবির লটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ।